ওয়ার্ল্ড কাপ শুরু হইতে আর মাত্র ৬-৭ দিন বাকি আছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে কি কথা বলবো? ওয়ার্ল্ড কাপ নিয়ে যতটুকু কথা বলতে চাই, তার চেয়ে বেশি কথা বলতে হয় ক্লাব ফুটবল নিয়ে। দেখুন ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার যেমন একটা দৈরত্ব থাকে, কে এল ক্লাসিকো জিততেছে, কে লিগ জিততেছে, এইসব বিষয় যেমন যেমন দৈরত্ব থাকে প্রতিদিনই কথা হয়। তেমনি ট্রান্সফার মার্কেটে একটা দল যখন সাইনিং করবে, একটা দল চুপচাপ বসে থাকবে না। তো যদি ১ম দিকে আসি যে দেখেন বার্সেলোনা কিন্তু সিজনের একেবারে শেষ হওয়ার সাথে সাথেই তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে যোগ দেয় এবং সেখান থেকে তারা অ্যান্থনি গর্ডনকে 70-80 মিলিয়নে সাইন করে। এখন কেন অ্যান্থনি গর্ডনকে সাইন করা হয়েছে, কেন অ্যান্থনি গর্ডনের উপর এতগুলো টাকা, এতগুলো ইউরো খরচ করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছি। বাট এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে যে বার্সেলোনার নেক্সট ট্রান্সফার গুলো কি কি হইতে পারে বা কি কি হবে বলে মনে করা হচ্ছে। দেখেন প্রথম কথা, বার্সেলোনা আলভারেজের জন্য যাচ্ছে এবং আলভারেজের জন্য তারা বিগ মানি দিতেও কিন্তু প্রস্তুত। এখন তারা কিন্তু তাদের অফিসিয়াল বিডটা ১০০ মিলিয়নের দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তারা খুবই একরোখা স্বভাবের হয়ে বসে আছে। তারা কিন্তু কোনোভাবেই আলভারেজকে ছাড়তে চায় না। এটলিস্ট বার্সেলোনার কাছে তারা আলভারেজকে বেচতে চায় না। এখন আমাদের সাথে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের এরকম সম্পর্ক কোনো সময় ছিল না। দেখেন আমরা অ্যাটলেটিকো মাদ্রিদকে কিন্তু অন্যান্য সময় অনেকগুলো প্লেয়ার আমরা তাদেরকে দিয়েছি। আমরা লুইস সুয়ারেজকে দিয়েছি। আমরা ১০০ প্লাস মিলিয়নে গ্রিজমানকে কিনেছিলাম এবং ২ সিজন পরে কিন্তু তাকে আমরা আবার ৪০ মিলিয়নের মধ্যে কিন্তু তাকে আবার দিয়েও দিয়েছি। তো আপনার কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমাদের সম্পর্কটা বরাবরের মতোই ভালো ছিল। কিন্তু আলভারেজের এই ডিলে এসে আটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার যেই সম্পর্কটা সেটা কিন্তু অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে বলে মনে হয়। কারণ আপনাদের মনে থাকার কথা কিছুদিন আগে তারা একটা ব্যান্টারিং করেছিল সেটা খুবই ফালতু একটা ব্যান্টারিং ছিল। এটা ক্লাব একটা ২ টা ক্লাবের সমর্থকরা এরকম রেজ বেডিং করতে পারে। বাট আপনি একটা ক্লাব হয়ে ক্লাবের অফিসিয়াল পেজ থেকে এরকম ফাইজলামি করতে পারেন না। তো এটা খুবই খারাপ ছিল। যেকোনো ফুটবল ফ্যানের দৃষ্টিকোণেই এটা হয়তোবা খারাপ হবে। শুধু বার্সেলোনা ফ্যানদের জন্য না। তো এগুলো তো চলতেছে। এরপরও বার্সেলোনা ১০০-১৩০ মিলিয়নের মতো খরচ করতে তারা প্রস্তুত। তো আমি মনে করি ১০০-১৩০ মিলিয়ন উইল বি জাস্টিফাইড ফর আলভারেজ, বাট এর বেশি হলে সেটা বেশি হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত মনে হচ্ছে ১৫০ মিলিয়ন হইলে হয়তোবা অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজকে ছাড়তে পারে। সো দেখা যাক কি হয়। এর বাইরে আমার কাছে মনে হয় যে ১২০-১৩০ মিলিয়নের বেশি খরচ করলে সেটা ওভার প্রাইস হয়ে যাবে। বাট এর আগেও আপনি এর চেয়ে কমই অনেক ভালো প্লেয়ার আপনি পাইতে পারেন। যেমন আপনার কাছে ভিক্টর ওসিমেন আছে। আপনার কাছে জোনাথন ডেভিড এর মতো প্লেয়ার আছে। আরো অনেক প্লেয়ার আপনি ইউরোপিয়ান টপ ৫ এ খুঁজলে পাবেন। তারা হয়তোবা আপনাকে সেই আ ফ্রিডমটা দিবে। আপনি যদি এত টাকাই খরচ করতে হয় আপনি একটু ওয়েট করেন। আম দেখেন যে একিটিকের কি অবস্থা হয়। একিটিকে সুস্থ হয়ে আসতে যাচ্ছে, তার পারফরম্যান্সটা কিরকম হয়। তাহলে একিটিকেকে আপনি আনতে পারেন। একে কিন্তু খুবই ভালো একটা ফুটবলার, খুব ভালো একটা স্ট্রাইকার। সে কিন্তু তাকে প্রমাণ করছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগে। সো দেখা যাক বার্সেলোনা কি করে। আমার মনে হয় দিন শেষে বার্সেলোনা আলভারেজের জন্যই যাবে এবং আলভারেজের জন্য প্রয়োজন বোধে ১৫০ মিলিয়নও খরচ করবে। বাট এর বাইরে বার্নার্দো সিলভার জন্য বার্সেলোনা যাচ্ছে। বার্নার্দো সিলভা এজ এ ফ্রি এজেন্ট বার্সেলোনায় আসবে এবং তার ওয়েজেস সে 50% পর্যন্ত কাট করতে প্রস্তুত। তো এটা একটা বড় ব্যাপার হবে এবং মিডফিল্ডে যদিও অনেক প্লেয়ার আছে, বাট মিডফিল্ডে বার্সেলোনা বরাবরের জন্যই যে সংকট ছিল সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বার্সেলোনায় ছিল না। আপনি যখন ইউসিএল এর মতো স্টেজে যাবেন তখন আপনাকে এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হবে এবং বার্নার্ডো সিলভা আপনাকে অনেকগুলো অপশন খুলে দেয়। আপনাকে রাইট উইং এর একটা সাপোর্ট সে দিবে। তো লামিন ইয়ামালের একটা একটু সে রয়ে-সয়ে খেলতে পারবে। উপস্থিত যেমন সে প্রায় প্রত্যেকটা ম্যাচ খেলছে এবং ইনজুরিতে পড়ে যায় বারবার। সো আপনার ১৭, ১৮ বছর বয়সের ছেলেকে কতবার এটাকে নিতে পারবেন। এর চেয়ে বেশি প্রেশার দিলে তো সে ভেঙে যাবে। তো সেই জায়গা থেকেও একটা ভালো সাইনিং হবে। সে কিন্তু মেকশিফট রাইট উইং খেলতে পারে বার্নার্ডো সিলভা এবং সেন্টার মিডে কিন্তু সে প্রচন্ড ভালো একটা ফুটবলার। আ এইসব প্লেয়ারদের কারণে কিন্তু পর্তুগালের এই যে মিডফিল্ড লাইন সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো দেখা যাক ফার্নান্দো সিলভার যে দিকটা সেটা আটকে ছিল হান্সি ফ্লিকের ওই ক্লিয়ারেশন এর জন্য যে হান্সি ফ্লিক ফার্নান্দো সিলভাকে চায় কিনা। বাট এখন হান্সি ফ্লিকের ক্লিয়ারেশনটা চলে আসছে। বাট ফার্নান্দো সিলভা সে আরো কিছুটা ওয়েট করতেছে এবং সে ওয়ার্ল্ড কাপের পরেই তার ডিসিশনটা জানাবে সে বার্সেলোনায় আসবে নাকি অন্য কোনো ক্লাবে তার ফিউচারটা দেখবে। তো এগুলো হচ্ছে কি আপাতত বার্সেলোনার আ টপ প্রায়োরিটি সাইনিং গুলোর মধ্যে একটা। বাট এরপরও বার্সেলোনা যেই সাইনিং গুলো বার্সেলোনা করাতে চাইবে সেগুলো হচ্ছে আপনার
মার্কাস রাশফোর্ডের যে ডিলটা সেটা বার্সেলোনা কনফার্ম করতে চাবে। বার্সেলোনাকে এই ডিলটা কনফার্ম করতেই হবে। কারণ আপনার যত বেশি অ্যাটাকে আপনার ডেপথ থাকবে তত বেশি আপনার ভালো করার সুযোগ থাকবে। দেখেন প্রত্যেকটা টিম যারা ইউসিএল জিতে বা বড় লিগগুলো জিতে তাদের একটা কমন জিনিস হচ্ছে তাদের ডেপথটা অনেক বেশি থাকে। আপনি পিএসজি দিয়ে যেহেতু ভালো করার কারণ হচ্ছে পিএসজির বেঞ্চ থেকে যে টিমটা আসে সেটাও একটা ফার্স্ট টিমের চেয়েও ভালো টিম হয়ে যায়। তো আপনার যত বেশি ডেপথ থাকবে আপনি তত ভালো করবেন একটা লিগে একটা 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 কম্পিটিটিভ টুর্নামেন্টে যখন একটা নকআউট স্টেজে নকআউট গেম আসবে তখন আপনি ভালো করার সুযোগ বেড়ে যাবে। তো বার্সেলোনাকে মাঝখানে রাশফোর্ডের ডিলটা কনফার্ম করতে হবে। আপনাকে যাও কানসেলোর ডিলটা কনফার্ম করতে হবে। কারণ আপনার যতটুকু মনে হচ্ছে যে উইন্ডোটা স্টার্ট হলেই হয়তোবা আপনার আ বালদের জন্য অফার চলে আসবে এবং বালদের জন্য ভালো একটা অফার পেলে বার্সেলোনা সিল করে দিবেই বলে মনে হচ্ছে। তো সেখান থেকে আপনাকে কানসেলো ডিলটাকে কনফার্ম করতেই হবে। কারণ যদিও একাডেমি থেকে হয়তোবা কিছু গ্র্যাজুয়েট আসবে সেখান থেকে ব্যাকআপ হওয়ার জন্য। বাট আমার মনে হয় আলেহান্দ্রো বালদে আ কেসে বার্সেলোনা সিল করে দিবে এবং সেখানে আপনার যাও কাউন্সেলর ডিলটা বার্সেলোনায় কনফার্ম করতে হবে এবং যতটুকু সম্ভাবনা আছে একটা অবশ্যই সম্ভাবনা আছে যে বার্সেলোনা ফ্রি ট্রান্সফার হিসেবেই আপনাকে যাও কাউন্সেলকে বার্সেলোনায় আনতে চায় এবং যাও কাউন্সেলও সেটার দিকে হয়তোবা কাজ করতেছে। কারণ আল হিলালের সাথে যে কন্ট্রাক্টটা আছে সেটা হয়তোবা যাও কাউন্সেল টার্মিনেট করে দিবে এবং টার্মিনেট করে সেখানে বার্সেলোনাতে আসবে বলে মনে হচ্ছে। বাট দেখা যাক কি হয়। এছাড়াও বার্সেলোনাকে সেন্টার ব্যাকের দিকে নজর দিতে হবে। সেন্টার ব্যাক কি করে বার্সেলোনা সেটাও একটা দেখার বিষয়। যেহেতু বাস্তোনির ডিলটা আর সাইন হয় নাই অনেকগুলো রিজনে। তো দেখা যাক বার্সেলোনার এই ট্রান্সফার উইন্ডো গুলো কি হয়। এছাড়াও বার্সেলোনাকে আরো কিছু জায়গায় আ টুইক করতে হইতে পারে বা আরো কিছু ছোটখাটো সাইনিং করে হইতে পারে। কিন্তু দেখা যাক কি হয়। এছাড়া রিয়াল মাদ্রিদও কিন্তু ২ টা ৩ টা সাইনিং করে ফেলছে। একটা সাইনিং হচ্ছে যে আপনার হোসে মরিনিও কিন্তু আপ রিয়াল মাদ্রিদে জয়েন করে ফেলবে। যদিও এই সবকিছুই ডিপেন্ড করে আ আপনার পাপা পেরেজ ইলেকশনে জিতবে কিনা? ইলেকশনে সে যদি জিততে পারে তাহলেই সে কিন্তু আম হোসে মরিনিও এবং সে যে নতুন সাইনিং গুলো আনছে সেগুলো সেই ডিলগুলো কনফার্ম করতে পারবে। তো দেখা যাক সে আগে জিতে কিনা? যদিও মনে হচ্ছে যে সে জিতবে কারণ এত বছর যেহেতু কেউ হারতে পারে না, এই বছর কেউ হারাতে পারবে না বলে আমার মনে হয়। তো হোসে মরিনিও কিন্তু এজ আ নিউ হেড কোচ অফ রিয়াল মাদ্রিদ সে কিন্তু অ্যাপয়েন্ট হয়ে গেছে অলরেডি। এছাড়াও ২ টা সাইনিং তারা করেছে, ২ টা ফ্রি এজেন্ট সাইনিং করেছে। হ্যাঁ? কোনাটেকে সাইনিং করেছে এবং তারা ডাম্ফ্রিজকে সাইনিং করছে এবং এই ২ টা সাইনিং কি খুব বেশি দলটাকে এলিভেট করছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আম এই ২ টা সাইনিং রিয়াল মাদ্রিদকে খুব বেশি এলিভেট করে নাই। দেখেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্স লাইনটাকে নতুন করে রিবিল্ড করতে হলে সবাই জানে। কিন্তু কিভাবে রিবিল্ড করবে? কোন প্রোফাইলের প্লেয়ার গুলো আনবে এটা কিন্তু রিয়াল মাদ্রিদ হয়তো এখনো কি পড়াশোনা ঠিকভাবে করে নাই। হ্যাঁ? আপনাকে কোনাটের পারফরম্যান্স কেমন হবে? ইউ আর নট সিউর অ্যাবাউট দ্যাট। কারণ আপনার লিভারপুলে তার সিজনটা কিন্তু খুব ভালো যায়নি। অনেকগুলো কারণ আছে সেখানে সিজন ভালো না যাওয়ার পেছনে। বাট যদিও সে এখানে এসে কি করবে এই দলটার এনভায়রনমেন্টটা কিন্তু এখন নট মাচ টপ নচ সো একটা আশার আলো দেখাচ্ছে। বাট কোনাতে কি করবে? ডাম্ফ্রিজ এজ হয়ে গেছে সেখানে সে ওই প্লেয়ারটা দিতে পারবে কিনা? অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে বাট দেখা যাক কি হয়। বা কিন্তু আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে আরো বেশি স্ট্রং করতে হবে। তারা এনজো ফার্নান্দেজের দিকে একটু নজর রাখবে। তারা এনজো ফার্নান্দেজকে রিয়াল মাদ্রিদে আনতে চায় এবং ভালো একটা প্রাইস 120 মিলিয়নের উপরে যদি কোনো প্রাইস তাকে রিয়াল মাদ্রিদ দিতে পারে চেলসিকে তাহলে তাকে হয়তোবা সেল করে দিবে। কিন্তু দেখা যাক কি হয়। বাট রিয়াল মাদ্রিদের সাইনিং গুলো যদিও তারা ফ্রি ট্রান্সফার আনছে বাট খুব বেশি ক্লিয়ার বাইট করে না। কারণ আপনার পুরো ডিফেন্স লাইনটাকেই চেঞ্জ করতে হবে। আপনার বইকেন ইন নট ইন গুড ফর্ম ওয়ার্ল্ড কাপ থেকে বাইর হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ স্কোরে নাই। অনেকগুলো সমস্যা এই রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনে আপনাকেও ব্যাকলাইনটাকে চেঞ্জ করতে হবে। এর উপর দিয়ে পক্কা চলে গেছে। তো সেখানেও একটা গোলকিপারের একটা গ্যাপ তৈরি হয়েছে। সেখানে কাকে আনবে, কি করবে তা দেখার বিষয়। তো দেখা যাক এবার রিয়াল মাদ্রিদ কি করে।